মৃদু মৃদু নেশায় টলতে থাকা আদি পুতুলটির উপর মাথা রেখে শুয়ে পড়ে বিছানায়। লাল বেনারসিটি এক হাতের মুঠোয়। ফোনের ওপাশের মেয়েটি পুরোটা সময় থাকে নীরব। শুধু শুনতে পায় ছেলেটির অস্ফুটভাবে বলা দু একটা শব্দ। কানে বাজে যা অবিরত, মিষ্টি। ঈশা ফোন কানে চেপে বসে থাকে আরও একটিবার মিষ্টি ডাকটি শোনার অপেক্ষায়। একপাশে কাত করে শোয়ে, চোখের কোনা বেয়ে জল গড়ায় কানের কাছে। মিষ্টি করে হেসে সে উচ্চারণ করে, ডক্টর। কি আশ্চর্য, ওপাশ থেকে শুধু ভেসে আসে নিঃশ্বাসের শব্দ। ঈশা হেসে উঠে। ডক্টর ঘুমিয়ে পড়েছে? পরক্ষণে তার মনে হয় ডক্টর তো প্রত্যেকটা রাতে আইমির সাথে কথা বলে এভাবেই ঘুমোয়। এ আর নতুন কি? হয়তো আজও ঠিক সেভাবেই ঘুমিয়ে পড়েছে। রাত তো এমনিতেই ফুরিয়ে আসছে। এভাবেই না হয় কিছুক্ষণ ডক্টরের শ্বাসপ্রশ্বাসের সাথে আলাপ করা যাক। আকাশ পাতাল ভাবতে ভাবতে সে যে কখন ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। যখনই তার ঘুম ছুটে গেল তখন ফজরের আজান ভেসে আসছে। পাশে পড়ে থাকা ফোন দেখে সে ধরফর করে ওঠে। ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই দেখে এখনও কানেক্ট। অজ্ঞাতবশত সে ফোন কানে দেওয়া মাত্রই উচ্চারণ করে, ডক্টর। সাথে সাথে ফোনের ওপাশ থেকে পুরুষালী ঘুম ঘুম কণ্ঠে ভেসে আসে একটি শব্দ, আবার মিষ্টি। চোখের জলের সাথে হাসিটা বিস্তৃত হয় ঈশার। সে আর কোনো কিছুই বলতে পারে না। তার আকাশকুসুম কল্পনায় জল ঢেলে দেয় পুরুষালী কণ্ঠে ভেসে আসা আরও একটি কথা, কে আপনি? ঈশা মুখের বিস্তৃত হাসি ধীরে ধীরে নিভু নিভু হয়ে যায়। হাত কেঁপে উঠে তার, গলা ধরে আসে তার। কি হচ্ছে তা ভেবে উঠতে, বুঝে উঠতে সময় লাগে। যখনই তার বোধগম্য হয় আপনা আপনি তার ফোন হাত থেকে খসে পড়ে। আদি সেভাবেই বলে যায়, কে আপনি? কথা বলুন। কে হন আপনি আমার? ঈশা হাত দিয়ে ফোনটি চেপে ধরে, যাতে আওয়াজ না আসে। কিন্তু চাপ পড়ায় ফোনটি লাউডস্পিকার হয়ে যায়। ভেসে আসে আবারও সেই কণ্ঠের আওয়াজ, আনসার মি। কে আপনি? কার কাছে আপনি চিঠি পাঠিয়েছেন? চৌধুরী বাড়ির সাথে আপনার কি সম্পর্ক? খাঁচায় থাকা মিনি পরিচিত কণ্ঠস্বর শুনে ডেকে উঠে, আদি। আদি, মিস ইউ। মিস ইউ। ঈশার সাথে সাথে ফোন কেটে দেয়। এলোমেলো সুরে কেঁদে বলে, স্টপ মিনি। তুমি আমার এত বড় ক্ষতি কেন করছো? ফোন কেটে যাওয়ায় আদির মেজাজ চটে যায়। সে স্পষ্ট মিনির ডাক শুনতে পেয়েছে। তার মানে এই মেয়েটির কাছে মিনি আছে। এই মেয়েটিই মিষ্টি। কিন্তু কে সে? কেন সে লুকিয়ে থাকে? এত সব প্রশ্নের উত্তর পাওয়ার আশায় সে আবার ফোন দেয় সেই নাম্বারে। শেষমেশ বিজি দেখায় সেই নাম্বার। আদি মাথা চেপে ধরে জোরে। কাল রাতের কথা মনে হতেই তার নিজের উপর রাগ লাগল। মাথা ভার ভার লাগল। তার সব রাগ, ক্রোধ গিয়ে পড়ল ওই মেয়েটার উপর। মেয়েটার নাম কি যেন? ও হ্যাঁ, ওই ঈশা নামের মেয়েটির উপর। মেয়েটির সাহস কত, তাকে অত বড় বড় কথা শুনিয়ে দিল। নিজেকে কি মনে করে সে? আদিকে যে পড়তে আসে সে নিজেকে ও পড়তে ভুলে যায়। মেয়েটি কি তা জানে না? না জেনে, না বুঝে মেয়েটি কেন বারবার তাকে হেয় করছে? কেন আদিকে পড়ার চেষ্টা করছে? কেন এমন ভাব নিচ্ছে যেন সে আদিকে পড়ে ফেলেছে? যেখানে আইনি আদিকে পড়তে জানে না সেখানে ওই মেয়েটি কি করে পারবে? মেয়েটি ভুল। মেয়েটি আদিকে পড়তেই জানে না, কিন্তু তারপরও কেন আদির ভয় হচ্ছে? ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আদি ঠিক যেভাবে মাথায় দু হাত চেপে বসেছিল ঠিক সেভাবেই আছে। কোনো নড়চড় নেই। যখনই পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে, রেহান, রাইনার গলার আওয়াজ ভেসে আসছে তখনই তার হুঁশ ফিরল। নিজের বিছানার এই অবস্থা দেখে সে ভড়কে গেল। পুতুলটিকে নিজের জায়গায় রেখে দিল। লাল শাড়িটিকে বালিশের নিচে চাপা দিল। ছোট্ট কাগজটি একবার দেখে নেয়। চাপা উত্তেজনা নিয়ে অ্যালবামটি ঝাড়তে থাকে। যতই ঝাড়তে থাকে, একের পর এক পড়তে থাকে কাগজের টুকরো। পরে একটি শুকনো বকুল ফুলের মালা আর কয়েকটি শুকনো বকুল ফুল। বিস্ময় চোখে আদি শুধু চেয়ে থাকে সেই টুকরো টুকরো কাগজগুলো, বকুল ফুল আর মালাটির দিকে। কাপা কাপা হাতে সে তুলে নেয় এক একটি কাগজের টুকরো। তুলে নেয় সেই বকুল ফুলের মালা। শাড়িতে লেগে থাকা সুবাস বকুল ফুলগুলো থেকে ভেসে আসছে। চোখ বন্ধ করে হতাশ ভঙ্গিতে সে বসে থাকে কিছুক্ষণ। পরক্ষণে চোখ আটকে যায় তার অ্যালবামের পাতায় তার কাঁধে মাথা রাখা হাসিমুখের মেয়েটির দিকে। অস্ফুসরে তার মুখ থেকে বেরিয়ে আসে, ইমি। রান্নার কাজে রাইনাকে সহযোগিতা করছে মিনু। এ বাড়িতে এই একটি মেয়েই মিনুর ভালোলাগার মানুষ। এই মেয়েটার সাথে মনপ্রাণ খুলে সব শেয়ার করা যায়। মিনু তাই করে। ঈশার সাথে বলা কথা শুনে রাইনা প্রচণ্ড খুশি হয়েছে। এমনকি এও বলেছে যে সে নিজেই ঈশার সাথে কথা বলবে। কত বছর পর ঈশার গলা শুনতে পারবে।
মেয়েটা ভালো আছে তো? মিনু কাজে ব্যস্ত হয়ে জবাব দেয়। আদি বাবার যদি সব মনে পড়ে যেত, ঈশার ছোট্ট সুন্দর একটি সংসার হতো। মেয়েটা ছোট থেকেই নিঃস্ব। রাইনা মনোযোগ দিয়ে শোনে মিনুর কথা। বলে, মিনুমা ঈশাকে আমার দেখতে ইচ্ছে করে খুব। শুধু একটিবার যদি দেখতে পেতাম। মিনু হাফ ছেড়ে বলে, দেখে কি করবি? সে কি আগের ঈশা আছে? সে এখন আমাদের থেকে পালাতে চায়। জানি না কি হবে। দুজনের কথা শেষ হতে না হতেই আদির গলার আওয়াজ শোনা যায়। দুজনই বেরিয়ে আসে রান্নাঘর থেকে। টেবিলের দিকে এগোতেই আদির গলার আওয়াজ এবার স্পষ্ট শুনতে পায় তারা। আদির হাতের লাল শাড়ি, হাতে শুকনো বকুল ফুলের মালা, সব চিরকুট। সে ছুঁড়ে মারে সেসব আলিয়া চৌধুরীর দিকে। বলে, এসব কার? কে এই মিষ্টি? কি লুকোচুরি খেলা হচ্ছে আমার সাথে? আজিজ আর আলিয়া চৌধুরী হতভম্ব হয়ে তাকায় আদির দিকে। কথা বলতে যেন ভুলে যায়। দ্বিতীয়বার আদির চিৎকারে তাদের হুঁশ ফিরে। আদি চেঁচিয়ে বলে, দা ভাই, রাইনা আপু, তাড়াতাড়ি আসো। রাইনা দৌড়ে যায়। বলে, কি হয়েছে আদি? ডাকছিস? আদি চুপ করে দেখে রাইনার অবাক হওয়া মুখখানা। বলে, দাভাই কোথায়? চেহারায় অসম্ভব রকম বিরক্তি ফুটিয়ে আফি তেরে এল। বলল, কি হয়েছে সকাল সকাল? এটা তো ভদ্রলোকের বাড়ি বলে জানতাম। আদির রক্তিম চোখ চোখে পোড়ায় থেমে যায় সে। বলে, এভাবে তাকাচ্ছিস কেন? কি বলেছি আমি? আদি শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে বলে, কিছুই বলনি দাভাই। শুধু আমাকে এটা বলো, আমার অজান্তে এই বাড়িতে কি হয়েছে? মিষ্টি মেয়েটা কে হয় আমার? আফি ভ্রুকুঞ্চন করে তাকায়। বলে, তোর মা বাবার কাছ থেকে জেনে নে। আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি ওসবে নেই ভাই। আফি গটগট পায়ে হেঁটে চলে যায়। আদি গর্জন করে উঠে। বলে, কেউ কি বলবে আমায়? রাইনা আপু, মিনুমা, তাড়াতাড়ি বলো। রাইনা আর মিনু আর চোখে তাকায় আজিজ আর আলিয়ার দিকে। আলিয়া এগিয়ে এল, শাড়িটা কেড়ে নিয়ে বলল, আদি কে মিষ্টি? কোথাকার মিষ্টি? তুমি কার কথা বলছো? আদির সোজা জবাব, এই শাড়িটার মালিক। কার শাড়ি এইটা? আমার ঘরে কেন পেলাম? এই বকুল ফুলের মালাকার? আলবামের ভাজে এত চিঠিকার? কে লিখেছে এত চিঠি? এ বাড়িতে তার দেওয়া চিঠি কি করে আসে? কার হাত দিয়ে আসে? কি করে আসে? এ বাড়ির সাথে নিশ্চয় তার কোনো সম্পর্ক ছিল। এখনও হয়তো আছে। এত সব প্রশ্নের উত্তর আমি কোথায় পাব? আলিয়া কুড়িয়ে নেয় সেসব চিরকুট। এক একটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। আদি হতভম্ব হয়ে বলে, এসব কি করছো মা? আলিয়া সব একে একে ছিঁড়ে ফেলে। বলে, মিষ্টি বলতে তোমার জীবনে কেউ ছিল না আদি? না আছে, না থাকবে, কেউ নেই এই নামের। আদি বিরক্তি নিয়ে বলে, কিন্তু তার সাথে আমার কথা হয়েছে। ফোন দেখিয়ে বলে, এই দেখো অনেকক্ষণ কথা বলেছি। এখন ও মিথ্যে বলবে? আলিয়া চট করে ফোনটা কেড়ে নেয়। নাম্বারটা ডিলিট করে দিয়ে বলে, রাতটা ভুলে যাও আদি। আদি রেগে মাথা চেপে ধরে এক হাত দিয়ে। বলে, কিন্তু এই শাড়ি? এই শাড়ি কেন আমার কাছে? এই বকুল ফুল, মালা। আলিয়া শাড়িটা কেড়ে নেয়। বলে, এটা ইমির শাড়ি। তুমি ইন্ডিয়াতে কিনেছিলে ইমিকে দেবে বলে। এখনও দাওনি কেন? কিন্তু এটা তো বিয়ের শাড়ি মনে হচ্ছে। এত ভারী শাড়ি ইমি এমনি এমনি কেন পরবে? এমনি এমনি প্রশ্নটা কেন আসছে আদি? তুমি দেবে তাই পরবে। আইমি তোমাকে কত কিছু দেয়, তুমি কি ফেরত দাও? ও তোমাকে ও দেবে না। ওকে দিয়ে দিও শাড়িটা। আদি চিন্তিত হয়ে বলে, কিন্তু মিষ্টি, তুমি জানো আমি মিনির ডাক শুনেছি। মিষ্টি সত্যিই আছে। কেন বিশ্বাস করছো না? আজিজ চৌধুরী এবার আর চুপ করে থাকলেন না। বললেন, হ্যাঁ আছে। মিষ্টি সত্যিই আছে। কিন্তু সে বিবাহিত। আদি চমকায়। বলে, বিবাহিত? আজিজ হেঁটে আদির কাছে আসে। বলে, মিষ্টি বিবাহিত, কিন্তু তার সাথে আমার এই বাড়ির কি সম্পর্ক? আজিজ চৌধুরী মিথ্যে রটালেন। মিথ্যে বললেন, তোমার দেখাশোনা করার জন্য তাকে রেখেছিলাম। সে অন্যজনের স্ত্রী। টাকার বিনিময়ে রেখেছিলাম তাকে। শুধু তোমার দেখাশোনা করত, অন্য কিছু নয়। আদি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, টাকার জন্য? বিবাহিত? এটা কেমন কথা বাবা? আমি বিশ্বাস করছি না। আমার প্রমাণ চাই। তার ঠিকানা দাও। যতক্ষণ না তার মুখ থেকে শুনছি ততক্ষণ আমি এসব বিশ্বাস করছি না। আজিজ তোত্তারা জবাব দিলেন। বললেন, ঠিকানা দিতে পারবো না। তার স্বামী সংসার আছে। ঠিকানা দেওয়া বারণ। আদি রেগে চিৎকার করে উঠে। বলে, বিবাহিত একজন মেয়েকে কেন আমার দেখাশোনার জন্য রাখবে তোমরা? মেয়ে কি কম পড়েছে?
তার সাথে তো আমি দেখা করেই ছাড়ব। আলিয়া দায়সারাভাবে বলে, তুমি তখন কাউকেই সহ্য করতে পারতে না, না আমাদের না ইমিকে। নার্সও রেখেছিলাম একজন, তাও তোমার রাগের কারণে থাকেনি। কোনো উপায় না পেয়ে আমরা তাকে রেখেছিলাম। তখন আমাদের আর কোনো উপায় ছিল না। আদি কপাল বেয়ে ঘাম ঝরে, চোয়াল শক্ত করে সে তাকায় মিনুর দিকে, এগিয়ে যায়, বলে, মিনুমা তুমি অন্তত চুপ থেকো না প্লিজ। সত্যিটা আমায় বলো, ঠিকানা দাও তার, আমি দেখা করতে চাই। মিনু চোখ তুলে তাকায় আদির দিকে, পেছনে চোখ যায় তার। আলিয়া চৌধুরীর চোখের ভাষা বুঝে চুপ হয়ে যায়, বলে, আমি একদমই জানি না সে কোথায় থাকে, জানলে বলে দিতাম। আদি যেন এবার ক্লান্ত হয়ে পড়ে, মাথার দুদিকে হাত দিয়ে চেপে ধরে, বলে, কে বলবে আমায়? মিনিকে কোথায় পাবো আমি? ইমি, হ্যাঁ ইমি, ইমি বলতে পারে তার ঠিকানা কোথায়। দৌড়ে বেরিয়ে যায় আদি বাড়ি থেকে। তার পিছু পিছু ধাওয়া করে আজিজ চৌধুরী, কোনো লাভ হয় না। আদি গাড়ি নিয়ে চলে যায়। আলিয়া ফোন লাগায় আইমিকে, আদি এসব কি শুরু করেছে? আজিজ চৌধুরীর মাথায় রক্ত টকবক করে ফুটে। কতবার সাহস মেয়েটি এ বাড়িতে চিঠি পাঠিয়েছে, আবার যোগাযোগ রাখার চেষ্টা করছে। এর শেষ দেখে নিতে হবে। এত লোভী মেয়েটা। এভাবে হনহন করে আদিকে আসতে দেখে আইমি প্রথমে ভড়কে গেল। আদি যখনই তার সামনাসামনি এসে দাঁড়াল, আইমি দুষ্টুমি করে বলল, আজ সোজা বাড়িতে? এনি প্রবলেম? আদি প্রথমেই একটু নিষ্পিস করল, তারপর অনেকক্ষণ পর বলল, ইমি খুব জরুরি প্রয়োজনে এসেছি, আমাকে তুমি সত্যিটা বলবে। আইমি কিছু বলার আগে দেখে তার ফোন বেজে উঠেছে। ধরতে গিয়ে দেখে অলরেডি অনেকবার লিয়া আন্টির ফোন থেকে কল এসেছে। আদি তো এখানে, কেন কল দিচ্ছে? আদি তার ফোন কেড়ে নেয়, বলে, ইমি শুধু আমার প্রশ্নের উত্তর দেবে তুমি, প্লিজ। আইমি সামনাসামনি দাঁড়ায়, বলে, বলুন কি বলবেন। আদি কোনরূপ ভঙ্গিমা ছাড়াই জিজ্ঞেস করে, মিষ্টির ঠিকানা চায় আমার, ইমি আমাকে প্লিজ তার ঠিকানা দাও। আইমি যেন কানে ভুল শুনল। আদির মুখে মিষ্টি নামটি আবার? এই বৃষ্টি, মিষ্টি নামগুলো পচে গলে যায় না কেন? আইমির হাসি হাসি চোখ ছলছল করে উঠে, বলে, আদি কে মিষ্টি? আদি অবাক হয় ইমির চোখ দেখে, বলে, ইমি কেন এমন করছো? দেখো, ঠিকানা জানাটা আমার খুব প্রয়োজন, তার সাথে আমার দেখা করতে হবে, সত্যিটা আমার জানতেই হবে ইমি। আইমির চোখের জল দৃশ্যমান হয়, সে চট করে মুছে নেয়, বলে, তুমি আমায় অবিশ্বাস করছো আদি, আমি জানলে কি তোমায় বলতাম না? আদি হতাশ হয়, ইমির সামনে গিয়ে দাঁড়ায়, তার নিজের হাতের মধ্যে নিয়ে বলে, ইমি তুমি কেন কাঁদছ? আমি কিন্তু এই ইমিকে সত্যিই চিনি না। এত ছিচকাদুনে কখন হলে তুমি? আমি শুধু ঠিকানা জানতে চেয়েছি। আইমি আদির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, বলে, আমি এসব কিছুই জানি না আদি, শুধু জানি টাকা দিয়ে একটি মেয়েকে রেখেছিল তোমার দেখাশোনা করার জন্য, এর বেশি কিছু না। আদি ঠাই দাঁড়িয়ে থাকে, বলে, মিনি তার কাছে ইমি, মিনির জন্য বলেছিলাম, মিনিকে আমি আমার কাছে নিয়ে আসার জন্য বলেছি, তুমি অযথা রাগ করছো। আইমি ফুপিয়ে উঠে কান্না থামিয়ে দেয়, বলে, আমি রাগ করিনি আদি, তুমি আমাকে অবিশ্বাস করো সেটাই আমাকে কষ্ট দেয়। আদি অনেকক্ষণ পর হাসে, আইমিকে টেনে তার সামনে নিয়ে আসে, গলা একপাশে কাত করে বলে, তুমি রাগলে আমার কষ্ট হয়। আইমি চোখ ছোট ছোট করে তাকায়, বলে, কষ্ট? ডং। আদি হেসে উঠে, বলে, ডং না সত্যি, সত্যি। ইমি রাগ করলে সত্যিই আদির কষ্ট হয়। আইমি দুম করে কিল বসায় আদির বাহুতে। আদি লাফিয়ে উঠে, বলে, ব্যথা পেয়েছি ইমি। আইমি তাকে বিদ্রূপ করে বলে, ব্যথা পেয়েছি ইমি। দুজনই একসাথে হেসে উঠে। আফাজ আহমেদ দরজায় টোকা দিয়ে নক করলেন। দুজন দুজনের কাছ থেকে দূরে ছিটকে আসে। আদি মাথা চুলকিয়ে বলে, আঙ্কেল আপনি, আসুন। আফাজ আহমেদ ঘরে ঢুকে বেশ গম্ভীর ভাব নিয়ে বলে, বিয়ের আগে আমার মেয়ের বেডরুমে আমি কাউকে এলাও করি না, কিন্তু সবাই কিছুক্ষণ চুপ থাকে। বিষয়টা বোধগম্য হতেই তিনজনই খিলখিল করে হেসে ওঠে। আদি বলে, কাউকে এলাও না করলে ও আদিকে করতেই হবে কিন্তু। আইমি হেসে উঠে। আফাজ আহমেদ বলে, আগামী মাসের দিকে এনগেজমেন্ট হবে। আইমির চাচ্চু আর কাকিরাও আসবে। ছোট্টখাটো একটা ফাংশন হবে, তার কয়েকদিন পরপরই বিয়ে। দুজনেই রেডি তো? আইমি চোখ তুলে তাকায় আদির দিকে। আদি তাকাতেই সে লজ্জায় পড়ে যায়। আদি সামান্য হেসে বলে, তারিখও ঠিক করা হয়েছে? আমাকে তো জানানো হয়নি।
আফাজ আহমেদ আর আইমি অবাক হয় আদির কথায়। বলে, তুমি রেডি নও? আদি আইমির দিকে তাকায়। বলে, অন্য কোনো ব্যাপার নেই, আমার বন্ধুমহলের কাউকে জানানো হয়নি তাই বলছিলাম। আইমি বলে, এখনও তো অনেক সময় আছে আদি, জানাতে পারবে? আদি বলে, হ্যাঁ সময় আছে, জানি, সবাইকে বলে দিতে হবে। আফাজ আহমেদ আর আইমিকে অবাক করে দিয়ে আদি চলে যায়। বলে যায়, আমাকে একটা কাজে বেরোতে হবে, অনেক কাজ। ইমি ফোন দেব তোমায়। মেঝেতে ছড়ানো ছিটানো প্লাস্টিকের ঘোড়া, বক, পুতুল, তুলোর টেডি বিয়ার, গাড়ি, নানারকম খেলনা, মাঝখানে বসা পড়ি, তার পাশ ঘেঁষে পাউরুটির টুকরো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মিনি। ঝগড়া করার পরে আবারও দুইজন খুব ভালো বন্ধু। এ কদিনে দুজনের মধ্যে বেশ ভাব জমেছে। ছোট্ট ছোট্ট চুলগুলো কপালের সামনে এসে পড়ায় মেয়েটি হাতের মুঠো দিয়ে সরিয়ে দেয় চুলগুলো। আবার সামনে এসে পড়ে পাশে থাকা টিয়ে পাখিটির দিকে তাকিয়ে ডাক দেয়, মিন্নি। মিনি আওয়াজ করে খেতে খেতে, কথা স্পষ্ট নয়। খাওয়া শেষে ডেকে উঠে, প্রিন্সেস, প্রিন্সেস। পরি খিলখিল করে হেসে উঠে। গায়ের পরনে লাল সাদা মিশেল ফ্রকটির কোনা মিনিকে দেখিয়ে দেয়, যার উদ্দেশ্য খেয়ে এখানে মুখ মুছে নাও। যেভাবে তার মাম্মা তাকে ওড়নার কোনা দিয়ে মুখ মুছে দেয়। দূর থেকে দাঁড়িয়ে সব খেয়াল করছে তালহা আর জহির মিয়া। দুজনই পরীর কাণ্ড দেখে হাসে। ডাকে, দাদুমণি। পরী ডাগর ডাগর চোখ দুটো পাকিয়ে তাকায়, আবার মাথা নিচু করে খেলায় মনোযোগী হয়ে বলে, দাদা। তালহা এগিয়ে এলেন, পরীর পাশে বসে পড়লেন। বললেন, দাদুমণি খাবে না? পরী দুপাশে মাথা নাড়ায়। মিনি ডেকে উঠে, খাবো, খাবো। তালহার ধমকে চুপ হয়ে যায়। জিজ্ঞেস করছি কাকে বলছে কে? রাক্ষসী পাখি একটা। মিনি খেতে খেতে মিনমিন করে ডাকে, বুড়রি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। তালহা শোনে, রেগেমেগে মিনিকে ধমক দেওয়ার আগেই পরী ডাকে, মিনননি। জহির মিয়া হেসে উঠে। বলে, পরীর জন্য কিছু বলতে পারবে না, পরী তো মিনির বেস্ট ফ্রেন্ড। মিনি খেয়ে ডানা ঝাপটায়, ডাকে, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তালহা বেগম রাগী চোখে তাকিয়ে থাকে মিনির দিকে। পরী হাতে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে, ঢোলে ঢোলে হাঁটতে হাঁটতে তালহার গা বেয়ে উঠে। দু গালে হাত দিয়ে আদর করে, নাকের সাথে নাক দুম দুম করে বাড়ি খেতে খেতে ডাকে, দাদা, দাদা। জহির মিয়া হো হো করে হেসে। তালহা বেগমের মুখে প্রশান্তির হাসি। জহির মিয়া দুচোখ ভরে দাদু নাতনির কাণ্ড। তালহার একমাত্র দুর্বল জায়গা এই ছোট্ট মেয়েটি। এতটা ভালোবাসে তালহা মেয়েটিকে। পরী জহির মিয়ার কোলে চলে আসে। জহির মিয়ার দাড়ি টেনে দেয়, খিলখিল করে হাসে। জহির মিয়া যখন রাগ করার মতো চেহারা করে রাখে তখন পরী মুখ কালো করে ফেলে, গালে গাল লাগিয়ে ডাকে, দাদা। জহির মিয়া নিজেই হেসে উঠে হো হো করে। পরীও হেসে উঠে। মুনা হাতে ছোট্টখাটো একটা বাটিতে করে খাবার নিয়ে আসে। বলে, পরী খাবে, আসো। পরী দুপাশে মাথা নাড়ায়, ঠোঁট বাঁকায়। সিঁড়িতে দাঁড়িয়ে দুটো চোখ দেখে পরীর ঠোঁট বাঁকানো। পরীর রাগ, সেই রাগী চাহনি। কতটা মিল? মুনা নরম কণ্ঠে বলে, না খেলে মিনি কথা বলবে না তোমার সাথে, কেউ বলবে না, খেলবেও না। এসো। পরী জহির মিয়ার গলা ধরে পেছনে মুখ করে রাখে। বলে, না না না। জহির মিয়া হাসে। বলে, রিককে পাঠাও, ও খাওয়াতে পারবে। মুনা বলে, ও অফিসে বেরোবে। কি করে? ঈশার পাশ ঘেঁষে নিচে নেমে আসে রিক, অফিসের ড্রেস পরা। মুনার হাতের বাটির দিকে তাকিয়ে বলে, এখনও খায়নি। মুনা দুপাশে মাথা নাড়ায় অসহায় হয়ে। রিক শক্ত চাহনি নিয়ে তাকায় মুনার দিকে। মুনা মাথা নামিয়ে নেয়। রিক পরীর কাছে এগিয়ে যায়। পরী বেজায় খুশি। বাবার কোলে ঝাপটে পড়ে গলা ধরে ডাকে, গালে আদর বসিয়ে বলে, পাপ্পপা। রিক হেসে বলে, মাই প্রিন্সেস না খেলে পাপ্পপা রাগ করবে, আরই দেবে। পরী কি বুঝল কে জানে। রিকের মুখে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে মুখ দিয়ে বের করে কয়েকটা এলোমেলো শব্দ। কোনো কিছুর কোনো অর্থ নেই। রিক মুনার কাছে নিয়ে যায় পরীকে, ইশারায় বলে খাইয়ে দিতে। রিক মিনিকে দেখিয়ে বলে, ওই দেখো মা মিনি খাচ্ছে, তুমিও খাও, কি মজা। পরী হাসে। মুনা তার ফাঁকে খাইয়ে দেয়। পরী মিনির সাথে তাল মিলিয়ে খেতে খেতে ডাকে, মিনননি। রিক এদিক ওদিক হাঁটে পরীকে নিয়ে আর হাতে পড়া কবজির দিকে তাকিয়ে ঘড়ির টাইম দেখে। মুনাকে বলে, আরও কয়টা খাইয়ে দাও, আমার আরও সময় আছে। পরী খেতে খেতে দূরে দাঁড়ানো ঈশাকে দেখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রিককে। বলে, ফিপ পপ ফি। ঈশা দূরে দাঁড়িয়ে হাসে, মাথা দুলিয়ে বলে, কি মজা, কি মজা।
পরি খেতে খেতে ঈশার মতো করে মাথা দুলায়। মিনিকে দেখিয়ে দেয় ঈশাকে, বলে, ফিফফি মিন্নি। ঈশা হাসে। পরি খাওয়া শেষে রিকের ঘাড়ে মুখ মুছে নেয়। মুনা হাই হাই করে বলে, এটা কি হলো? এখন কি হবে? আপনার ড্রেসে তো পরি। রিক ঘাড় হাত দিয়ে মুছে ফেলে বলে, কিছু হবে না, আমি পানি দিয়ে মুছে নেব। পরির ঠোঁট ফুলিয়ে তাকায় রিকের দিকে, যার অর্থ মাম্মা এভাবে কেন বলবে? সে রাগ করেছে। রিক হেসে দেয় দেয় পরির কাণ্ডে, বলে, রাগ করেছে আমার মা? পরি মাথা দুলায়। তারপর রিককে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মুনাকে, বলে, উফ। মুনা হেসে উঠে, বলে, বাবাকে পেলে তার আর কাউকে লাগে না। আবার অভিযোগ কত? রিকও হেসে দেয়। পরি লেগে থাকে রিকের সাথে, যেন সে আন্দাজ করতে পেরেছে রিক এখন তাকে রেখে চলে যাবে। কোর্ট শক্ত করে হাতের মুঠোয় নিয়ে নেয়। তারপর মাথা ফেলে রাখে রিকের কাঁধে। ঈশার পাশ কেটে রিপ নেমে আসে। জিজ্ঞেস করে, খেয়েছি শিশু? ঈশা হ্যাঁ বলে জবাব দেয়। রিপ এগিয়ে আসে পরির দিকে, বলে, পরিমা কই? খেয়েছে? পরি মাথা তুলে রিপের দিকে ফিরে ডাকে, রি। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। রিপ মুখ কালো করে বলে, দাভাই দেখেছ তোমার মেয়ে আমাকে নাম ধরে ডাকে। ডাকে তো ডাকে, সুন্দর করে ও ডাকে না। রি কারো ও নাম হয়? ঈশা নিচে নেমে আসে, সামান্য হেসে বলে, তোমাকে রিই ডাকছে রিপুদা। কাল আমাকে রেগে কি ডেকেছে জানো? শা। আমার নাম কি শা? আরেক দফা হাসির ফোয়ারা বয়ে গেল। রিক কথার ফাঁকে রিপকে ইশারা করল পরীকে কোলে নিয়ে নেওয়ার জন্য। রিপ ভুলিও ভালিয়ে কোলে নিয়ে নেয়। যখনই পরি বুঝতে পারল রিক তাকে আদর করার কারণ, রিপের চুল টেনে ধরে ভা ভা করে কেঁদে দেয়। রিপ ওরে বাপ বলে ঘোরাতে থাকে পরীকে। রিক হেসে বেরিয়ে যায়। এসব অফিস টফিস কেন থাকে কে জানে? সারাক্ষণ মেয়ের সাথে সময় কাটাতে পারলে কতই না ভালো হতো। পরি ঢোক তুলে তুলে কাঁদে। অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে যায়। মাথা ফেলে রিপের কাঁধে তাকায় আর চোখে কিছুটা দূরে দাঁড়ানো ঈশার দিকে। ঈশা ইশারায় হাসতে বলে, পরি মুখ ফিরিয়ে রাখে অন্যদিকে। ঈশা কেন কোলে নিচ্ছে না তাকে? পরি কিছুক্ষণ পর আবার তাকায় ঈশার দিকে, কিন্তু তারপরে ও ঈশা তাকে কোলে নিচ্ছে না। রিকের ঘাড়ে জোরে চেপে ধরে মুখ। ই ই ই ই শব্দ বের হয় মুখ দিয়ে। রাগে, অবহেলায়, চোখের জলে ভেসে যায় রিপের কাঁধ। ঈশা তা দেখে হাসে। পরি আর চোখে দেখে ঈশার হাসি। আবার ও ঢোক তুলে কাঁধে জোরে কামড় বসায় রিপের কাঁধে। রিপ চেঁচিয়ে উঠে, ঈশার কোলে দিয়ে দেয় তাকে, বলে, পরি রিই ব্যথা পেয়েছে। তুমি ব্যথা দিয়েছ। পরি কাঁদতে কাঁদতে ঈশার চুল টেনে ধরে, ওড়না টেনে ধরে, গলার কাছে গিয়ে জোরে কামড় বসায়। সর্বশক্তি দিয়ে ছোট্ট ছোট্ট নখগুলো দিয়ে আঁচড় কাটে ঈশার গলায়। দাঁত বসিয়ে দেয় গলায়। সবাই পরীকে ছাড়িয়ে নিতে যেন ভুলে যায়। ঈশাও ছাড়ায় না। তার চোখ বেয়ে শুধু হঠাৎ করে জল গড়ায়। পরি তার রাগ মিটিয়ে ঈশার মুখের দিকে তাকায়। ঈশার চোখে জল দেখে আরও জোরে কাঁদে। মুখে মুখ লাগিয়ে তারপর আবার আদর করে। ডাকে, আম্মমা। রিপ অবাক হয়ে দেখে ঈশা আর পরির কাণ্ড। এগিয়ে যায়, পরীকে কোলে নিয়ে নেয়। চোখে মুখে একরাশ উৎকণ্ঠা নিয়ে বলে, এই ইস্যু তুই কাঁদছিস? তুই বেশি ব্যথা পেয়েছিস? পরি কি করেছ তুমি এটা? পরি চোখ বড় বড় করে তাকায় ঈশার দিকে। ঈশা হাসার চেষ্টা করে বলে, না ব্যথা পাইনি, আরও বেশি দেওয়া উচিত ছিল। আকাশে মৃদু মৃদু মেঘের ঘন ঘটা। বৃষ্টি নামবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। রিকশায় বসে তার বাড়ি ফেরার তারা। ঈশা রিকশাচালককে বলে, মামা একটু তাড়াতাড়ি যাবেন, ছাতা আনিনি আজ, ভিজে যাব নয়তো। যাচ্ছি ও। রিকশাচালক তার নিয়মেই চালায়। মেঘ ধীরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারদিকে। তারা নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টায় রত। ঈশার চিন্তা বেড়ে যায়। বৃষ্টিতে ভিজলে তার জ্বর সর্দি লেগে যায় সাথে সাথে। জ্বর বাড়লে আনুষঙ্গিক ব্যায়ামগুলোও বেড়ে যায়। বিছানা থেকে উঠতেও তখন কষ্ট হয় খুব। রিকশা চলতে থাকে। নীরা অর্পি আজ আসবে না জানলে সেও আসত না। তাদের দুজনকে ছাড়া ক্লাসেও মনোযোগ বসেনি আজ। তারা জানত বোধহয় আজ বৃষ্টি নামবে। বিরক্তিকর ঝিরঝির বৃষ্টির রূপ নেয় মুষলধারায়। রিকশাচালক ভিজে জবজবে হয়ে যায়। ঈশার বিরক্তি নিয়ে বৃষ্টিকে বকে। আর আসার সময় পেল না। আঁকাবাঁকা করে পড়া বৃষ্টির ফোঁটা দেখে হঠাৎ তার মনে পড়ে যায় একটি কথা। একটি চিরকুটে সে লিখেছিল, ডক্টরের সাথে বৃষ্টিবিলাসের কথা। এমন একটা দিন আসবে, চারদিকে নির্জন, নিস্তব্ধ পরিবেশ থাকবে।
হয়তো রাত, হয়তো দুপুর, নয়তো বিকাল। বৃষ্টির ঝুপঝুপ শব্দের সাথে বাজবে তার নুপুরের রিমঝিম শব্দ। পরনে থাকবে তার সাদা শাড়ি। বকুল গন্ধের ভরপুর থাকবে পরিবেশ। ডক্টর বকুল ফুলের মালা পরিয়ে দেবে তার গলায়। বকুল দিয়ে ছুঁয়ে দেবে তার নাক। সে লজ্জায় তখন নূতবদনে হাসবে। ডক্টর সেই আগের ভোলাভালা চাহনি দিয়ে তাকাবে তার দিকে। পরনে থাকবে সাদা ধবধবে পাঞ্জাবি। চুলগুলো থাকবে কপালের কাছে ছড়ানো ছিটানো। খুব সযত্নে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলবে, মিষ্টি, এই মন কেমনের বৃষ্টি আমাদের, এই বৃষ্টিবিলাস আমাদের, তোমার আমার। আদি মিষ্টির সেই চিরকুট তো ডক্টরের আর দেখা হল না। দেখলে কি একটা বাজে পরিস্থিতি হতো। ভালোই হয়েছে সরিয়ে ফেলেছে মিনুমা। ডক্টর তো এখন আইমির সাথে বৃষ্টিবিলাস করবে। এখন আইমিকে বলবে, ইমি এই বৃষ্টিবিলাস আমাদের, এই মন কেমনের বৃষ্টি আমাদের, আমার তোমার। আদি ইমির। ঈশা হেসে উঠে। রিকশা চলতে থাকে। তার আবার ও মনে পড়ে ৩ বছর আগের ডক্টরের বলা সেই কথা। মিষ্টি, এই আদি, এই ডক্টর তোমায় ভালোবেসেছে। কিন্তু তুমি বাসনি, কখনোই ভালোবাসনি। তুমি কষ্ট পাবে, খুব কষ্ট পাবে, ঠিক আমার মতো। ধুকে ধুকে মরবে। কাউকে দেখাতেও পারবে না, কাউকে বোঝাতেও পারবে না তোমার কষ্ট, তোমার যন্ত্রণা। বৃষ্টির আওয়াজের সাথে মিশে যায় তার ডুকরে কেঁদে ওঠা। ডক্টর এই কোন ধরনের অভিশাপ দিল তাকে? এত বড় অভিশাপ ডক্টর কি করে দিতে পারল? এই সাপের বোঝা আর কত বইতে হবে। এবার সে ক্লান্ত। মিষ্টি এবার খুব ক্লান্ত। ডক্টর কি কখনো এই ক্লান্তির গ্লানি মুছে দিতে আসবে না? মিষ্টি যে ডক্টর নামক রোগটিতে আক্রান্ত হতে হতে নিঃশেষ হওয়ার পথে। ডক্টর কি করে অন্য কারো সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে? ডক্টর যদি একটিবার খোঁজ নিত তাহলে খুঁজে পেত, তার খুব সুন্দর একটা পৃথিবী আছে। সেই পৃথিবীতে তার একটি রানী আর একটি রাজকন্যা আছে। ডক্টর কেন খোঁজ নেয় না? আনমনা হয়ে নিজেকে নিজেই প্রশ্ন করতে যখন সে মগ্ন তখন চোখ যায় তার দূরে। রাস্তার মাঝখানে শাড়ি পরা মেয়েটি দুহাত মিলে চরকির মতো ঘুরছে। আশেপাশে কোনো মানুষ নেই। ছেলেটি হাত ধরে টান দিল। থামানোর চেষ্টা করল। মেয়েটি তারপর ও ঘোরা বন্ধ করল না। থামল না। ছেলেটি শেষমেশ গাড়িতে হেলান দিয়ে দাঁড়াল। মেয়েটির কাণ্ড দেখতে লাগল। ঈশা রিকশাচালককে থামিয়ে দেয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে নেমে যায়। রিকশাচালক বলে, আরও পথ বাকি আছে। ঈশা বলে, পথ আজ এখানেই থামুক। ভাড়া মিটিয়ে সে গুটি গুটি পায়ে হাঁটা ধরে। আদি ক্লান্ত ভঙ্গিতে গাড়িতে হেলান দেয়। বলে, চাকা পাঞ্চার হওয়ার আর সময় পেল না। বিরক্তিকর। আইমি শাড়ির আঁচলে পানি কুড়ায়। আদিকে ডেকে বলে, আদি ভালোই হয়েছে বৃষ্টি এসেছে। সাথে চাকা ও পাঞ্চার, মাঝরাস্তায় বৃষ্টি বিলাস। উফ দারুণ। আদি হাসে। বলে, ইমি জ্বর সর্দি বাঁধালে বলো না। আদি আমার জ্বর উঠেছে, সর্দি পেয়েছে। আইমি হাসতে হাসতে ঘোরে। শাড়ির আঁচলের সবটুকু পানি নিয়ে আদির সামনে এসে দাঁড়ায়। আদি তখন গাড়িতে মাথা রেখে হেলান দেওয়া। আইমি দুষ্টুমি করে সব পানি ছুঁড়ে মারে আদির দিকে। আদি হাত দিয়ে আটকানোর চেষ্টা করে। বলে, ইমি কি করছো? ইমি খিলখিল করে হেসে উঠে। আদি দেখে সেই হাসি। আইমি শাড়ির আঁচলের পানি আবার ছুঁড়ে মারার আগে আদি খপ করে ধরে ফেলে তাকে। আইমি হকচকিয়ে যায়। বলে, ছাড়ো। আদি হাসতে হাসতে বলে, ভয় পেলে? আইমি মাথা নেড়ে বলে, একদম না। আদি হেসে আইমিকে ঘুরিয়ে নেয়। লজ্জায় কুকিয়ে উঠে আইমি। আদি শাড়ি জড়িয়ে দেয় ইমির গায়ে। পকেট থেকে বের করে একমুঠো বকুল ফুল। কানে বেজে উঠে, যখনই আপনি মিষ্টিকে মনপ্রাণ দিয়ে খুঁজবেন তখনই গিয়ে দাঁড়াবেন বকুলতলায়। বকুল ফুলের সুবাসে আপনি মিষ্টিকে খুঁজে পাবেন। মিষ্টিকে অনুভব করতে পারবেন। সে সত্যিই গিয়েছিল আজ বকুলতলায়। অনুভব করতে পেরেছে কিনা কে জানে, কিন্তু এই বকুল ফুলগুলো পেয়েছে। মিষ্টি তো অন্য কারো। ইমিকে দিলে কেমন হয়? আইমি নড়েছে উঠে। বলে, কি করছো আদি? আদি পুরোটা সময় নিশ্চুপ। বকুল ফুলগুলো একে একে আইমির ভেজা চুলে গেঁথে দেয়। অনেকক্ষণ সময় লাগে। আইমি যেন নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল পুরোটা সময়। আদির দিকে হুট করে ফিরল। বলল, আমার জন্য? আদি মাথা হেলিয়ে হ্যাঁ জানাল। আইমি হাসল। তৃপ্তির হাসি, প্রশান্তির হাসি। আলতো করে সে মাথা রাখল আদির বুকে। মন কেমন করা ভালোবাসায় ডুব দিয়ে উচ্চারণ করল, খুব, খুব ভালোবাসি আদি। আদি কিঞ্চিত হাসার চেষ্টা করল। আইমিকে ধরতে চাইল। দুহাত বাঁধার আগেই চোখ যায় দূরে দাঁড়ানো একটি মেয়ের দিকে। যদি সে খুব কাছ থেকে,
খুব গভীরভাবে অনুভব করার চেষ্টা করত তাহলে বুঝতে পারত কী পরিমাণ যন্ত্রণা হচ্ছে মেয়েটির, কী পরিমাণ কষ্ট হচ্ছে, কী পরিমাণ তোলপাড় হচ্ছে তার বুকে। এ কখনোই তার ডক্টর নয়। ডক্টর কখনোই মিষ্টিকে ছাড়া অন্য কাউকে তার বুকে মাথা রাখতে দেবে না, কখনোই অন্য কারো চুলে বকুল ফুল গুজে দেবে না, অন্য কাউকে এত কাছে ঘেঁষতে দেবে না, কখনোই না। এ কখনোই তার ডক্টর নয়, হতেই পারে না। ডক্টর কখন এত পাষাণ হল? বৃষ্টিজলে ধুয়ে মুছে যায় মেয়েটির চোখের নোনা জল, তার দুচোখ ঝাপসা হয়ে আসে বারবার। গুনগুন করে কান্নার আওয়াজ পৌঁছায় না ডক্টরের কানে, পৌঁছায় না নীরব অনুভূতিদের আর্তনাদ, পৌঁছায় না নীরব কান্নার আওয়াজ, পৌঁছায় না দীর্ঘশ্বাস। মেয়েটি খেয়াল করে তার দিকে দৌড়ে দৌড়ে আসছে একটি ছেলে বাইক থেকে নেমে। ছেলেটির হাতে ছাতা। ছেলেটি তার সামনাসামনি এসে হাঁপাতে হাঁপাতে বলল, তুই এখানে কেন? রিকশা থেকে এখানে নেমে গিয়েছিলি? দেখ কিভাবে ভিজে গেছিস, জ্বর সর্দি বাঁধিয়ে বসবি, সবার রাতের ঘুম হারাম করবি। তোর কি একটু ভালো থাকতে ইচ্ছে করে না? ভালো রাখতে ইচ্ছে করে না? কেন এমন তুই? মেয়েটি খেয়াল করে এই আদুরে শাসন শুনে তার চোখের জল আর বাধা মানছে না। এ কাকে ঠকিয়েছে সে, যে মানুষটা তাকে নিয়ে এতটা ভাবে? সে ডুকরে কেঁদে উঠে, কাঁদতে কাঁদতে হিচকি উঠে। রিপ হকচকিয়ে যায়, বলে, এই ইস্যু কাঁদছিস কেন তুই? এই ইস্যু। ঈশা কেঁদে যায়, কাঁদতে কাঁদতে ঢলে পড়ে ছেলেটির বুকে, বলে, রিপুদা আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে মেরে ফেলো। রিপ ছাতা মেলে ধরে, মেয়েটিকে দাঁড় করিয়ে বলে, যতবার ঝড় আসবে আমি ঢাল হয়ে দাঁড়াবো তোর পাশে, যতবার ভুল করবি আমি শুধরে দেব, যতবার দূরে যাবি ততবার কাছে নিয়ে আসব, কিন্তু কখনো আমায় পর করে দিস না। আমার সব আপনজনের মাঝে তুই আমার খুব খুব প্রিয় একজন, আমাকে ছেড়ে কখনো যাস না, কখনো আঘাত দিস না। তোর দেওয়া আঘাত আমি সহ্য করতে পারবো না, আমি মরে যাব। কান্নার আওয়াজ বৃষ্টির আওয়াজে মিলিয়ে একাকার হয়ে রিপের আকুতি। মেয়েটি শুনল কিনা কে জানে, অপরাধবোধ তার জাগ্রত হয় ধীরে ধীরে। কেন রিপদা তার কাছ থেকে এত কিছু আশা করে সে বুঝে পায় না। সে শুধু জানে এই মানুষটি তার ভরসাস্থল, তার আশ্রয়, তার একজন ভাই। এমন এক বৃষ্টির দিনে আবারও দুই বন্ধুর দেখা। রিপের পেছনের মেয়েটিকে গলা কাত করে দেখে আদি, আইমি ও তার পায়ের তলার মাটি যেন সরে যায়। এত বছর পরেই মেয়েটা আবার তার আর আদির সামনে। দেখে মনে হচ্ছে এখনো ছোট্ট একটি মেয়ে, কলেজে পড়ে। ঈশা গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে রিপের পেছনে। রিপ বকবক করে আদির সাথে, আদি ও বলে, আর চোখে ওই মেয়েটিকে দেখার চেষ্টা করে। কথা বলা শেষ করে রিপ বাইকে গিয়ে বসে। ঈশা ধীর পায়ে হেঁটে যায় রিপের পিছু পিছু। থমকে দাঁড়ায়, চোখ তুলে তাকায় আইমির দিকে। আইমির চোখে ভয় দেখে সে তাচ্ছিল্যর হাসি হাসে। তার চোখে হাসি দেখে আইমি যেন স্বস্তি পেল। আদির হাত শক্ত করে ধরল, আদির বাহু ধরে দাঁড়িয়ে রইল, মাথা রাখল। ঈশা আর পিছু ফিরে না, গটগট পায়ে হেঁটে উঠে বসে বাইকের পেছনে। রিপ বলে, ভালো করে বস। ঈশা বসে, ছেলেটির কাঁধে হাত রাখে, বাইক ছেড়ে দেয়, চলে যায় বহুদূর। ধীরে ধীরে ঝাপসা হয় ডক্টর। ডক্টরের সেই চাহনি। আদি অবাক চোখে তাকায় বাইকটি চলে যাওয়ার দিকে। দেখতে দেখতে একসময় বিলীন হয়ে যায় সেই বাইক। ঈশা কিছুদূর যেতে না যেতেই আবার ডুকরে কেঁদে উঠে। ছেলেটির পিঠে মাথা রাখে, কেঁপে কেঁপে কেঁদে উঠে। কিছুদূর যেতে না যেতেই ছেলেটি বাইক কষে। মেয়েটি ভড়কে যায়। ছেলেটি মেয়েটির দিকে ফিরে বলে, এভাবে ধরিস কেন ইস্যু? আমি বাইকে চালাতে মনোযোগ দিতে পারছি না, এভাবে ছুবি না আমায়। আদি হাঁটা ধরে লম্বা লম্বা পা ফেলে। আইমি তার সাথে তাল মিলিয়ে হাঁটতে পারে না, বলে, আদি আমাদের অন্য কোথাও যাওয়ার কথা ছিল। আদি হাঁটতে হাঁটতে জবাব দেয়, আজ আর কোথাও যাব না আইমি, আমার শরীর খারাপ লাগছে। হঠাৎ করে, যা অপ্রত্যাশিত, এমনটা হওয়ার কথা ছিল না।